পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ করে ভিত্তিহীন সংবাদ প্রচারকারী ও নেপথ্যে কুশীলবদের খুঁজে বের করতে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রোল। একটা যদি কমিশন গঠন করা হয় এবং প্রপারলি যদি একজন হাই পাওয়ার জুডিশিয়াল অফিসারকে দিয়ে ইনভেস্টিগেশন করানো হয় তাহলে হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে। ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্ট সবাইকে সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে হবে। ব্রিফিংয়ে 14 দল। স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে যারা এই ধরনের উক্তি করেছেন, মিথ্যাচার করেছেন, তাদেরকে পালান হাজির করতে হবে। বিশেষ ডক্টর ইউনূসকে ডাকতে হবে, জবাবদিহি করতে হবে কেন তারা এই কাজগুলো করেছেন। বিশ্বব্যাংক এখনো অভিযোগ থেকে সরে আসেনি, প্রতিক্রিয়া বিএনপির। বিশ্বব্যাংক তাদের যে অবস্থান সেই অবস্থানেই আছে। মন্ত্রীর নিজস্ব কন্ট্রাক্টরি ফার্মের প্যাডে চিঠি পাঠানো হয়েছে, সেটা তো আর মিথ্যা নয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোশাররফ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্য কমিশনাররা। কারো দ্বারা প্রভাবিত না হয়ে সংবিধান এবং দেশের আইন কানুন মেনে কাজ করার অঙ্গীকার। বেগম জিয়া মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় তাদের দোসর পাকিস্তানিরা এ বিষয়ে কথা বলার সাহস পেয়েছে। সংসদে প্রধানমন্ত্রী সোচ্চার হওয়ার আহ্বান। চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের 2 দিন পর 2 শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় 4 জন আটক। অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসীর আগুন। ইটিভি প্ল্যান্ট না থাকায় ও পরিবেশ দূষণের দায়ে ঢাকার শ্যামপুরে 8টি ডাইং ও টেক্সটাইল কারখানা বন্ধ ঘোষণা। প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে বিক্ষোভ। এবং সরাসরি ধান কেনায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা। মূল্য আগাম বেঁধে দেয় দাম বেড়েছে বলছেন কৃষিবিদরা। আমদানি শুল্ক প্রত্যাহার করছে না সরকার। কারো দ্বারা প্রভাবিত না হয়ে সংবিধান ও দেশের আইন কানুন মেনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি। এর আগে নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি SK সিনহা। শপথ গ্রহণ শেষে প্রথমবারের মতো নির্বাচন ভবনে আসেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা। বেলা 5টার কিছু পরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতেই নির্বাচন কমিশনের দায়িত্ব দেয়ায় রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। আমরা সংবিধান শুধু ভোট গ্রহণই নয়, সাংবিধানিকভাবে অর্পিত সকল দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করার অঙ্গীকার করেন CEC। ভোটার তালিকা প্রস্তুতকরণ, অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করুন এবং সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ করুন। তাছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে ন্যস্ত। দেশের সকল ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের দায়িত্ব নির্বাচন কমিশন উপর অর্পিত হয়েছে। অভিজ্ঞ এবং নিষ্ঠাবান নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে এ সকল দায়িত্ব পালনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, সরকার কিংবা কোনো মহল দ্বারা প্রভাবিত হয়ে কাজ করবে না এই কমিশন। আর সকল রাজনৈতিক দলের আস্থা অর্জন করাই প্রধান চ্যালেঞ্জ হিসাবে দেখছেন তিনি। প্রভাব বিস্তার করার সুযোগ নেই। আমরা সাংবিধানিক দায়িত্ব পালন করি, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব এবং কারো কাছে কখনো কোনো প্রভাব বিস্তারে আমরা প্রভাবিত হব না। আর রাজনৈতিক দল বিএনপি হিসেবে কথা নয়, কথা হলে সকল রাজনৈতিক দলকে আস্থায় আনা, বিএনপি সহ আওয়ামী লীগ, অন্যান্য বড় বড় রাজনৈতিক ছোট বড় সব রাজনৈতিক দলকে আস্থানের জন্য আমরা কাজ করে যাব। আস্থার অবস্থান অবশ্যই আমরা সৃষ্টি করতে পারবো, এই আত্মবিশ্বাস আমাদের আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনতার মঞ্চের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা নাকচ করে দেন CEC। এটা ঠিক না, সঠিক না, মিথ্যা কথা। এর আগে বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। প্রধান বিচারপতি SK সিনহা তাদের শপথ বাক্য পাঠ করান। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশন সহ আগামী মাসে যেসব উপজেলা পরিষদ ও সংসদীয় আসনের উপনির্বাচন রয়েছে সেগুলোতে
নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হওয়াটাই নতুন নির্বাচন কমিশনের জন্য প্রধান চ্যালেঞ্জ। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, এতে সফল না হলে সৃষ্টি হতে পারে জাতীয় সংকট। তবে সবকিছুর ঊর্ধ্বে উঠে নতুন কমিশনাররা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, এমন প্রত্যাশার কথাও জানান তারা। বিলায়েত হোসাইনের রিপোর্ট। আচরণবিধি ভঙ্গের হিড়িক, প্রতিপক্ষের উপর হামলা, ব্যালট পেপার ছিনতাই সহ নানা অনিয়ম যেন রীতি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায়। এক্ষেত্রে বরাবরই কমিশনের নির্বিকার ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে সব মহলে। এমন বাস্তবতায় আগামী 5 বছরের জন্য যাত্রা শুরু হচ্ছে KM নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের। বিশ্লেষকরা বলছেন, নতুন ইসিকে প্রথমেই দিতে হবে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতার প্রমাণ, পাশাপাশি টপকাতে হবে নানা বাধা। কথায় বলেন না যে প্রথম রাতে বিড়াল মারতে হয়। এই আগামী মার্চ মাসে তো বেশ কয়েকটা উপজেলা নির্বাচন আছে, কুমিল্লা সিটি নির্বাচন আছে। এই নির্বাচনগুলি যদি তারা সুচারুরূপে সম্পন্ন করতে পারে তাহলেই তাদের কিন্তু আস্থাটা বেড়ে যাবে। নির্বাচনের প্রতিটা পদক্ষেপ কিন্তু চ্যালেঞ্জপূর্ণ। কোথায় কি সমস্যা, কিভাবে সমাধান করা যায়, এগুলি নোট করে তারপরে সিদ্ধান্ত নেয়। ইতিপূর্বের কয়েকটি নির্বাচনের মতো প্রাণহানি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রেকর্ড অব্যাহত থাকলে জনগণের আস্থা হারাবে নতুন কমিশন। ভেস্তে যাবে নির্বাচন কমিশনের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। সুচারুরূপে করতে না পারলে কিন্তু এই চ্যালেঞ্জ তাদের কাবু করে ফেলতে পারে। ওই প্রথম থেকে যে আমরা নেতিবাচক অর্থে যে নির্বাচন কমিশনকে যে আমরা যেভাবে আইডেন্টিফাই করেছি, মানে রকিব কমিশন, আজিজ কমিশন, আমার মনে হয় তখন ওই লেভেলটা যদি লেগে যায় এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। বাধা কিন্তু পদে পদে আসে, তো সেই বাধাকে প্রশ্রয় দিতে গেলে বাধা বাড়বেই, বাধা কমবে না। আপনি যতই আসুক সবকিছু উপেক্ষা করে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য এটা নিজে ঠিক করে ঠিক মতো যদি কাজে এগিয়ে যান তাহলে বাধা অতিক্রম করা সম্ভব। তবে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সহযোগিতা ছাড়া কমিশনের একার পক্ষে কোনো কিছুই সম্ভব নয় বলে মত সাবেক এই নির্বাচন কমিশনারের। পাশাপাশি দায়িত্বশীল আচরণ দেখাতে হবে অন্য রাজনৈতিক দলগুলোকেও। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কথিত অভিযোগ তোলার নেপথ্যে ষড়যন্ত্রকারী খুঁজে বের করতে কেন কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। আগামী 1 মাসের মধ্যে এই আদেশের অগ্রগতি জানাতে হবে মন্ত্রিপরিষদ সচিবকে। দেশের ভাবমূর্তি রক্ষায় উচ্চ আদালতের এই আদেশকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবীরা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কথিত ভিত্তিহীন অভিযোগ কানাডার আদালতে খারিজ হওয়ার পর এর নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এমনকি পদ্মা প্রকল্পে ঋণ বাতিলের নেপথ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও উঠে এসেছে বারবার। এমন প্রেক্ষাপটে দেশের ক্ষুণ্ণ হওয়া সম্মান রক্ষায় প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে হস্তক্ষেপ করল উচ্চ আদালত। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ কমিশন গঠন করে পদ্মা প্রকল্পে দুর্নীতির মিথ্যা গল্প বানানোর নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার রুল জারি করলেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। পদ্মা সেতু নির্মাণ কাজে দুর্নীতির বিষয়ের ব্যাপারে যারা মিথ্যা বানোয়াট গল্প এই আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে আমাদের দেশকে হেয় প্রতিপন্ন করেছে, সেই ব্যাপারে আদালত একটি কমিশন গঠনপূর্বক তদন্ত করে তাদের ব্যাপারে যদি আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো বিষয় থাকে কেন নেওয়া হবে না সেই মর্মে একটা রুল ইস্যু করা হয়েছে। উচ্চ আদালতের দুদকের আইনজীবী এই আদেশকে স্বাগত জানিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের পক্ষে মত দিয়েছেন। দেশকে যে ডিফেম করার একটা চেষ্টা করা হয়েছিল এই ব্যাপারে আদালত একটা সুমোটো রুল ইস্যু করেছেন এবং এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ। আমি এটা ভালো একটা যদি কমিশন গঠন করা হয় এবং প্রপারলি যদি একজন হাই পাওয়ার জুডিশিয়াল অফিসারকে দিয়ে ইনভেস্টিগেশন করানো হয় তাহলে হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে। আগামী 1 মাসের মধ্যে আদালতের এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ সচিবকে জানাতে বলেছেন আদালত। একই সঙ্গে 20 মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 14 দলের প্রধান সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পদ্মা সেতু দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জড়িত সবাইকে সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে হবে। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এ ব্যাপারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া সেতু তৈরিতে দেরি হওয়ায় তিনি বিশ্বব্যাংকের কাছে ক্ষতিপূরণও দাবি করেন। যারা নাটের গুরু
তার অন্যতম হলো ডক্টর ইউনূস। নোবেল জয়ী হিসাবে তিনি তার প্রভাব খাটিয়ে আজকে মিথ্যা প্ররোচনা দিয়ে এবং চক্রান্ত করে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছিলেন। আমাদের পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি আছে, এই স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে এই সমস্ত লোক ব্যক্তিদেরকে ডাকতে হবে পার্লামেন্টে, বিশেষ ডক্টর ইউনূসকে ডাকতে হবে। আমাদের যারা বক্তব্য দিয়েছে খালেদা জিয়া সহ যারা এই ধরনের উক্তি করেছেন, মিথ্যাচার করেছেন, তাদেরকে পার্লামেন্টে হাজির করতে হবে, জবাবদিহি করতে হবে কেন তারা এই কাজগুলো করেছেন, কি কারণে এই চক্রান্ত তারা করেছিল, কি স্বার্থ উদ্ধার করেছে তারা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংক তাদের অভিযোগ থেকে এখনও সরে আসেনি, তাই সরকার এর দায়ভার এড়াতে পারেন না। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি। বিশ্বব্যাংক তারা তাদের যে অবস্থান সেই অবস্থানেই আছে। হয়তো রাষ্ট্র সরকার সব মিলিয়ে তারা তো কথা বলছেন না, কিন্তু প্রকাশ্যে মন্ত্রীর নিজস্ব কন্ট্রাক্টরি ফার্মের প্যাডে চিঠি পাঠানো হয়েছে, সেটা তো আর মিথ্যা নয়। কিন্তু আজকে টকশো বলেন, আওয়ামী বুদ্ধিজীবীরা বলেন, আওয়ামী নেতারা বলেন, একেবারে তারা ধোয়া তুলসী পাতা। সন্ধ্যার সময় আরো থাকছে। মার্চ থেকে রাজধানীতে চলতে দেয়া হবে না 20 বছরের চেয়ে পুরনো গাড়ি। মতিঝিল ও গুলিস্তানের মতো ব্যস্ত এলাকায় পার্কিং নিষিদ্ধ, সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত। ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্ম মুক্তিবাহিনীর ওপর চাপিয়ে দিয়ে বই লিখছে পাকিস্তানি লেখকরা, আর তাদের মদদ দিচ্ছে দেশীয় দোসররা। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বেগম জিয়া মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় তাদের দোসর পাকিস্তানিরা এ বিষয়ে কথা বলার সাহস পেয়েছে। দেশবাসীকে এদের বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লাখো শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন করেছি। পাকিস্তান সেই সময় যে মিলিটারি ডিক্টেটর ইয়াহিয়া খান, সে যেভাবে এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল, যেভাবে মানুষ হত্যা করেছে, সে তো আমাদের চোখের সামনে। আর এখন পাকিস্তান এই যে বই লিখে তারা তাদের যে কৃতকর্ম, তারা যে গণহত্যা চালিয়েছে, মানুষকে গুলি করে করে মেরেছে, সেইগুলিকে এখন উল্টো মুক্তি বাহিনীর উপর দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। এটা তাদের জন্য, আমি বলি পাকিস্তানের জন্য এটা লজ্জার বিষয়, কারণ তারা যে এইভাবে করেছে, এই লেখার সাহস তারা কোথা থেকে পেল? যারা এই বই তৈরি করেছে তাদের ধিক্কার জানাই, আর আমাদের এখান থেকে কারা তাদের মদত দেয় সেটাও আমার মনে হয় দেশবাসীর জানা উচিত। চলতি সপ্তাহে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত 53তম নিরাপত্তা সম্মেলনে খাদ্য, পানি, অভিবাসন ও শরণার্থী সহ নিরাপত্তার বিভিন্ন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের বাইরে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে দুদেশের মধ্যে একটি যৌথ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর জার্মানি সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। জার্মানির চ্যান্সেলর ডক্টর আঙ্গেলা মার্কেলের সাথে 18 ফেব্রুয়ারি 2017 তারিখে মিউনিকে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা সহ জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি প্রশমন, ইউরোপে চলমান শরণার্থী ও অভিবাসন সংকট এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ নিরোধে নিয়মিত কূটনৈতিক আলোচনার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হতে পারে। এবার ধানের দাম ভালো পাওয়ায় দারুণ খুশি কৃষকরা, অথচ গত 3 বছর ধানের দাম নেই, লোকসান হচ্ছে এমন অভিযোগ করে আসছিলেন তারা। ধান চালের মূল্য আগাম বেঁধে দেয়াকেই দাম বাড়ার কারণ হিসেবে দেখছেন কৃষিবিদরা। আর চালকল মালিকদের মতে আমদানি চালের ওপর 20% শুল্ক আরোপ এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের প্রভাব পড়েছে বাজারে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শুরুতে দিনাজপুরের হাটবাজারে ধানের দাম তেমন ছিল না, কিন্তু সরকারের সংগ্রহ অভিযান এবং চাল আমদানির ওপর শুল্ক আরোপের পর ধানের দাম বাড়তে থাকে। এখন ৭৫ কেজি প্রতি বস্তা ধানের দাম ১২০০ থেকে বেড়ে ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে মোটা ধানের দাম। অন্য বছর ধানের দাম পাই না, এবার ধানের দাম পাইছি ১৭০০-১৮০০ টাকা বস্তা মোটা ধান, চিকন ধান। এরকম করে যদি ধানের বাজার পাই বরাবর, তাহলে আমরা ধান লাগাইতে উৎসাহী হব এবং কৃষিতে লাভবান হব। সরকারের কাছে আমাদের এটা আবেদন থাকলো যে এই বাজার এরকম যদি পাওয়া যায় তাহলে আমাদের কৃষকদের লাভজনক হয় আর কি। কৃষিবিদ ও কৃষক নেতারা মনে করছেন, আমন মৌসুমে সরকারের ক্রয় নীতি সঠিক হওয়ায় কৃষক ন্যায্য মূল্য পেয়েছে। ধানের বেশ ভালো দাম এখন চলছে বাজারে, চাষিরা খুব খুশি আমরা মনে করি এবং তারা আরো বেশি আগ্রহ হচ্ছেন চাষাবাদের প্রতি। তবে এই দাম বড় কৃষকরাই পাচ্ছে, ক্ষুদে কৃষক, ছোট কৃষকরা তাদের ফসল ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছে, তারা এখন লাভজনক দাম থেকে বঞ্চিত হয়েছে। তবে চালকল মালিক গ্রুপের দাবি, আমদানি চালের ওপর ২০% শুল্ক আরোপের পাশাপাশি মিলার সরকারের ক্রয় অভিযানের কারণে ধানের দাম বেড়েছে। বড় সিজনে যদি আবার ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ চাল ঢুকে তাহলে আবার কৃষক মার খাবে। বিগত ২ বছরে কিন্তু কৃষক মোটা ধানের দাম খুব একটা পায়নি, এবছরে খুব ভালো দাম পেয়েছে। আমাদের কৃষক লাভবান হলে তথা দেশের সরকার তথা দেশের দেশ লাভবান হবে। দিনাজপুরের ১৩টি উপজেলায় এবার আমন আবাদ হয়েছে ২,৫৬,৭৫০ হেক্টর জমিতে। ধান উৎপাদন হয়েছে ৯,৬১,৫০০ মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে কৃষকদের লাভের কথা বিবেচনা করে ভারত থেকে চাল আমদানির ক্ষেত্রে আরোপ করা শুল্ক প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ চালকল মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে চালের দাম কিছু বাড়লেও বর্তমানে বাজার স্থিতিশীল রয়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। গত বছর বাজারে এই সময় মোটা চালের দাম বাজারে যে রকম দাম ছিল, এইবার সেই তুলনায় 2 টাকা 2.5 টাকা দাম বেশি। বাজারে চিকন চালের দাম কোন রকম বাড়ে নাই। সিদ্ধান্ত নিয়েছিলাম 3 লক্ষ মেট্রিক টন আমন কিনবো। 3,26,000 মেট্রিক টন আমন আমাদের ঘরে চলে এসছে। এখনো মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের আমন সংগ্রহ অভিযান চলবে। গত বছর যেখানে এই সময় 2.5 লক্ষ 3 লক্ষ টন চাল এসছে ভারত থেকে, এখন শুল্ক আরোপ করার ফলে এই বছর এই সময় মাত্র এসছে 37,000 মেট্রিক টন। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ভারত থেকে ফ্রি স্টাইল চাল আমদানি করত, যার ফলশ্রুতিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইবার এই ট্যাক্স আমদানি করার ফলে কৃষকরা কিন্তু লাভবান হচ্ছে। কোন অবস্থাতেই শুল্ক প্রত্যাহার করার প্রশ্নই ওঠে না এবং কৃষকরা এখন লাভবান হচ্ছে। আমরা কৃষকদের লাভবান করতে চাই। এই মুহূর্তে বাজার অত্যন্ত স্থিতিশীল আছে। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগের ব্যাখ্যা না দিলে আগামীতে বিশ্ব ব্যাংকের আর কোনো ফান্ড বাংলাদেশ নেবে কিনা তা ভেবে দেখা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সন্দেহের বশবর্তী হয়ে বিশ্ব ব্যাংক কেন আমাদের অপমান করলো, জাতি হিসেবে তার জবাব চাই। সদুত্তর যদি না পাই তাহলে আমাদের কোনো প্রকল্পে ভবিষ্যতে বিশ্ব ব্যাংকের ফান্ড আসবে কি আসবে না সেটা আমাদেরকে গভীরভাবে ভেবে দেখতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে জেলে পাঠানো হলে আগামী জাতীয় নির্বাচনে তার দল অংশ নেবে না বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে ন্যাশনাল পিপলস পার্টির এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির আগামী নির্বাচনে যাওয়া না যাওয়া তৎকালীন সরকার কাঠামো ও নির্বাচন কমিশনের আচরণের উপর নির্ভর করছে। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে যদি জেলে পাঠানো হয় তাহলে এই দেশে নির্বাচন হবে না। যে সব কিছুই হচ্ছে সেই শুভঙ্কর ফাঁকি। যে পদ্মা সেতু 8,000 কোটি টাকার কথা বলা ছিল তা এখন ছাড়িয়ে গেছে, কি 30, 40, 50 ছাড়িয়ে গেছে। ডক্টর ইউনূস তো আমাদের গর্ব। সারা পৃথিবী জুড়ে তার সম্মানে তাকে সম্মান দেখানো হচ্ছে, আর আপনি ব্যক্তিগতভাবে তাকে শত্রু চিহ্নিত করেছেন। সন্ধ্যার সময় আরো থাকছে নারী বিশ্বকাপ বাছাইয়ের সুপার 6-এ দুর্দান্ত সূচনা বাংলাদেশের নারী ক্রিকেট দলের। আয়ারল্যান্ডকে 7 উইকেট হারিয়ে সেমিফাইনালের পথে টাইগ্রেসরা। চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের 2 দিন পর 2 শিশুর লাশ উদ্ধারের ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
নৃশংসভাবে হত্যার প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে এই ঘটনায় আটক 4 জনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজনরা। অবশ্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সাইফুর রহমান রকির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছোট মালিহা আর স্কুলে যাবে না এমন ভাবনায় বারবারই জ্ঞান হারাচ্ছেন মা। 6 বছরের মালিহার মৃত্যুর খবরে স্তব্ধ গোটা পরিবার, প্রতিবেশী, সহপাঠী সবাই। একই অবস্থা ছোটমণি বিদ্যানিকেতনের প্রথম শ্রেণীর ছাত্রী সুমাইয়ার বাড়িতেও। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে চারদিক। দুটো ছেলেকে কত কষ্ট করে মেরেছে, ওরকম করে শাস্তি দিয়ে দিয়ে তারপরে ফাঁসি দিয়ে। যারা খুন করেছে, যাদের বাড়িতে 3 দিন রাখা হয়েছে, তারা আমার সাথেই ছিল। আমরা কি করছি, কিভাবে কি করছি, আমার ওয়াইফকে সান্ত্বনা দিচ্ছে, সবকিছুই মানে করছে। বাঁচতে বলতে ওটাই একটু ছিল যা, আর বাকিগুলো এখন ছোটই। তো আমার ভাস্তিকে যেভাবে হত্যা করা হলো, এর আমি ফাঁসি চাই। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে অভিযুক্ত ইয়াসিন আলীর বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। পরে তার বসতঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। গলা গহনা টহনা ছিল ওই লাগা, তাছাড়া তো আমার কোনো দুশ্মন নাই। এর আগে একটা ঘটনা হয়েছিল 3 মাস আগে, এই 11 বছরের বাচ্চাকে নিয়ে গেছে, ওই ঢাকা নিয়ে যেতে লেগে ইস্যু দিতে ধরা পড়েছিল। এই ঘটনায় জড়িত সকলের ফাঁসি চাই। এদিকে অভিযুক্ত ইয়াসিন আলী, তার স্ত্রী তানজিলা খাতুন, পুত্রবধূ লাকি আক্তার এবং গীতা রানী নামে অপর একজনকে আটক করেছে পুলিশ। এখানে ব্যক্তিগত শত্রুতার কোনো কিছু নেই, শুধুমাত্র ওই বাচ্চা দুটির গায়ে কিছু স্বর্ণের গহনা ছিল, ওই গহনাগুলোর লোভেই সে এই ঘটনাটা ঘটিয়ে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে মোটামুটি নিশ্চিত হচ্ছি। 12 ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিলন রানার 7 বছরের মেয়ে সুমাইয়া খাতুন মেঘলা এবং আব্দুল মালিকের 6 বছরের মেয়ে মেহজাবিন আক্তার মালিহা নিখোঁজ হয়। মঙ্গলবার রাতে স্থানীয় ইয়াসিন আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। যানজট নিরসনে রাস্তার উপর সরকারি বেসরকারি গাড়ি পার্কিং বন্ধ সহ যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে প্রশাসন। আগামী মার্চ থেকে 20 বছরের চেয়ে পুরনো গাড়ি চলতে না দেয়া সহ বাণিজ্যিক এলাকা, মতিঝিল ও গুলিস্তানে কোনো ধরনের সরকারি বেসরকারি গাড়ি পার্কিং করতে দেয়া হবে না। দুপুরে নগর ভবনে ডিএমপি, রাজুক ও বিআরটি এর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। জনবহুল রাজধানী ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলে এভাবেই রাস্তা দখল করে পার্কিং করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সেবা গ্রহণকারীদের গাড়ি। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের। দিনের পর দিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন রাজধানীবাসী। গুলিস্তানেও দেখা যায় একই চিত্র। রাস্তার উপর বাস থামিয়ে যাত্রী ওঠানোর পাশাপাশি রাস্তা দখল করে টেম্পো স্ট্যান্ড করে ওঠায় বাধা সৃষ্টি হচ্ছে যান চলাচলে। দাঁড়ায় থাকলে ঠিক না, তারপরে অবশ্য যাত্রীর তো দরকার আছে। অফিস টাইমে অফিস ঠিকমতো করতে পারে, বাসা থেকে দেখা যায় যে নামেই 2 ঘন্টা আগে, তাও 3 ঘন্টা লেগে যায়। যে কোনো জায়গায় আপনার পার্কিং শুরু করে দেয়। আপনাদের বিভিন্ন নির্দিষ্ট এলাকা করে দিতে হবে। জরিমানা করতে পারে, সারাদিন ধরে না, সারাদিন ধরে মামলা করে দেয়। যানজট নিরসনে দুপুরে নগর ভবনের ডিএমপি, রাজুক ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। আগামী মার্চ মাস থেকে 20 বছরের অধিক কোন বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় চলতে দেয়া হবে না। ন্যূনতম শিক্ষা যদি কোনো ড্রাইভারের না থাকে, তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া অবৈধ পার্কিং বন্ধে নির্ধারিত স্থানে বিকল্প পার্কিং জোন গড়ে তোলার পদক্ষেপ নেয় প্রশাসন। আজকে আমরা কয়েকটি জায়গা নির্দিষ্ট করেছি, সেই নির্দিষ্ট জায়গায় বিআরটিসির বাসগুলো পার্কিং করবে। রাজপথে বিশেষ করে মতিঝিল এলাকাতে বিআরটিসির বাসগুলো থাকবে না। যানজট নিরসনে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে নগরবাসীকে আইন মেনে চলার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র আওতায় আনবার জন্য। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইটিপি বা তরল বর্জ্য শোধনাগার ব্যবস্থাপনা না থাকায় এবং পরিবেশ দূষণের দায়ে রাজধানীর শ্যামপুরে 8টি ডাইং ও টেক্সটাইল কারখানা বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। এর প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সকালে কদমতলীর শ্যামপুরে তরল বর্জ্য পরিশোধন প্ল্যান্ট ছাড়াই কারখানা পরিচালনার অভিযোগে কারখানাগুলো বন্ধ করার পর বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। দুপুর 1:15 থেকে 1 ঘন্টা বেশি সময় ধরে রাস্তা অবরোধ করায় রাস্তার দুপাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
অভিযানে বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকুবের নেতৃত্বে কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এদিকে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া কারখানা বন্ধের অভিযোগ করেছে কারখানা কর্তৃপক্ষ। পুনরায় কারখানা সচল করার সুযোগ না দিলে আবারও আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেয় তারা। হাইকোর্ট থেকে আপনার রায় নিয়ে আসছে, এগুলো কাগজপাতি দেখবে তারা, তারপরে নিয়ে ব্যবস্থা নেবে। আমি আসবো, লাইন কাটা দিলাম, শ্রমিকগুলারে বেকার বানাইলাম, এটা তো হইল না। হাজার হাজার শ্রমিক এখন বেকার হয়ে যাবে। হু দ্য রেসপন্সিবল, কে দায়িত্ব নেবে? আমরা অবশ্যই এখন মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলাপ করব এবং পরিবেশ অধিদপ্তরকে বলবো তারা হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা মালিক সমিতিকে জানাতে পারত। এরা বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল নির্গমন করে যেভাবে ঢাকাকে, বিশেষ করে বুড়িগঙ্গাকে যেভাবে দূষিত করছে, আমরা কিছুতেই এই ইটিভি ছাড়া এই ধরনের অবৈধ ফ্যাক্টরি আমরা চলতে দেব না। নারীদের বিশ্বকাপ বাছাইয়ের খবর। বিশ্বকাপ বাছাইয়ের সুপার 6 পর্বে নিজেদের প্রথম ম্যাচে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রোমানার দল। কলম্বোতে টস হেরে ব্যাট করতে নেমে জাহানারা খাদিজাদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আইরিশ মেয়েরা। তবে শিলিংটন আর ডেলানির সমান 37 রানের পর শেষের দিকে জয়সির 24 রানে 144 রানে থামে আইরিশ নারীরা। বাংলাদেশের পক্ষে জাহানারা 3টি ও পান্না, রুমানা এবং খাদিজা নেন 2টি করে উইকেট। 145 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 40 রানে শারমিন সুলতানা ব্যক্তিগত 22 রানে প্যাভিলিয়নে ফিরলেও আরেক ওপেনার শারমিন সুপ্তা এক পাশ আগলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নেন। সুপ্তা আউট হন 52 রান করে। বাকিটা সময়ে ফারজানার 34, অধিনায়ক রুমানার অপরাজিত 24 রানে চড়ে জয়ের বন্দরে পৌঁছায় টাইগ্রেসরা। এ জয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ডেভিড ক্যাপেলের শিষ্যরা। সন্ধ্যার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্য কমিশনাররা। কারো দ্বারা প্রভাবিত না হয়ে সংবিধান এবং আইন মেনে কাজ করার অঙ্গীকার। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ তোলার প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রুল। ডক্টর ইউনূসকে সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে হবে পদ্মা সেতু ইস্যুতে। ব্রিফিংয়ে 14 দল। এখনও অভিযোগ থেকে সরে আসেনি বিশ্বব্যাংক, প্রতিক্রিয়া বিএনপির। বেগম জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় তাদের দোসর পাকিস্তানিরা এ বিষয়ে কথা বলার সাহস পেয়েছে। সংসদে প্রধানমন্ত্রী সোচ্চার হওয়ার আহ্বান। এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা। মূল্য আগাম বেঁধে দেয়ায় দাম বেড়েছে বলছেন কৃষিবিদরা। বহাল থাকবে আমদানি শুল্ক, জানালেন খাদ্যমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।